নমস্কার। আমরা সকলেই জানি যে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীন হওয়ার পরপরই কিন্তু ভারতবর্ষে কি না সাথে সাথেই টাকা পয়সা কিন্তু ছাপা শুরু হয়ে যায়নি। তার কারণ সেই সিস্টেমটা তৈরি হওয়ার জন্য একটু সময় লাগে। ফলে 1947 থেকে 1950 সাল অবধি আমরা কিন্তু ব্যবহার করে এসেছি ব্রিটিশ কারেন্সি বা ব্রিটিশ ইন্ডিয়ার যে সমস্ত কয়েন সেগুলো, কিন্তু মোটামুটি 1949 সাল নাগাদ আমাদের কিনা ছাপাখানা থেকে নিজস্ব নোট কিন্তু ছাপা শুরু হয়ে গিয়েছিল। তো আজকে আমরা আলোচনা করছি সেই রকমই একদম প্রথম দিকেকার এরকম দেখতে বেশ কয়েকটা বড় বড় নোট নিয়ে, যার মধ্যে একটা নোট হলো 1000 টাকার নোট। এই নোটগুলোর মধ্যে এমন বেশ কিছু ইস্যু রয়েছে যার দাম শুনলে কিন্তু চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই যে কিছুদিন আগে পর্যন্ত আমরা এই রকমের 1000 টাকার নোট ব্যবহার করছিলাম, সেটা কিন্তু ভারতবর্ষের প্রথম 1000 টাকার নোট মোটেও নয়। বরং ভারতবর্ষের 1000 টাকার নোট কিন্তু বহু আগে সেই ব্রিটিশ আমলেই বেরিয়েছিল, এবং যেগুলো কিনা 1946 সালে প্রথমবার ডিমনিটাইজ করে দেওয়া হয়। এবং এরপর স্বাধীন ভারতে কিন্তু প্রথমবার আবারও 1000 টাকার নোট ছাপা হয় 1954 সালে। আজকে আমরা কথা বলছি সেই ধরনের নোটগুলো নিয়েই। এই 1954 সালে যখন প্রথমবার এই রকমের এর চেয়েও বড়, এটা আসলে একটা 10 টাকা, এরকমেরই দেখতে এরকম সাইজের, এর চেয়ে অনেক বড় যেমনটা দেখাচ্ছে স্ক্রিনে, যেটাকে কিনা মন্দির ইস্যু বা টেম্পল ইস্যু বলা হয়। তার কারণ এই নোটগুলোর পেছনের দিকে কি ছিল না, আমাদের যে বৃহদীশ্বর টেম্পল, যেটা আমাদের কোথায় তামিলনাড়ুর যে তাঞ্জাভুর সিটি আছে সেইখানে অবস্থিত একটা কি না বহুত প্রাচীন একটা মন্দির, সেই মন্দিরের ছবি কিন্তু সেই নোটটাতে ছিল, যে কারণে ওটাকে আমরা মন্দির ইস্যু বা টেম্পল ইস্যু বলে থাকি। তো যেমনটা আমরা বিভিন্ন নোট আইডেন্টিফিকেশনের ভিডিওতে বলেছি যে নোটের ক্ষেত্রে অনেকগুলো জিনিস ম্যাটার করে তার মূল্য বা তার রেয়ারিটি সেটাকে ঠিক করার জন্য। তার মধ্যে অন্যতম হলো যে তাতে কোন গভর্নরের সই আছে বা তার যে সিরিয়াল নাম্বার সেটা ঠিক কি ধরনের। এই নিয়ে যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই একবার আগে দেখে নেবেন। তো যেমনটা বলছিলাম যে 1954 সালে যখন প্রথম এগুলো লঞ্চ হয়, তখন আমাদের আরবিআইয়ের গভর্নর ছিলেন কে না বি রামারাও বা বেনেগাল রামারাও। ফলে তার সাইন করা এই ধরনের নোট কিন্তু বাজারে আসে, এবং সেগুলো বেরিয়েছিল সেই সময় কিনা বিভিন্ন আলাদা আলাদা শহর থেকে ইস্যু হয়ে বেরোতো নোটগুলো। তার মধ্যে 5টা প্রধান জায়গা থেকে এই নোটগুলো বেরিয়েছিল, যেটা হচ্ছে বোম্বে, ক্যালকাটা, মাদ্রাস, কানপুর এবং দিল্লি। তো এই প্রতিটা সিটির আলাদা আলাদা করে একটা করে প্রিফিক্স ছিল। এই প্রিফিক্স জিনিসটা কি আমরা অলরেডি অনেক ভিডিওতে আলোচনা করেছি, পুরোনো নোটের ভিডিওগুলো আবার দেখে নেবেন। তবে এই ক্ষেত্রে কি নয়, নাম্বারের আগে একটা স্পেশাল ডিজিট, যেমন ধরুন কোনো একটা নাম্বারের আগে যদি এ থাকে তার মানে বুঝতে হবে সেটা বোম্বে থেকে বেরিয়েছে, যদি এইচ থাকে তার মানে সেটা ক্যালকাটা থেকে বেরিয়েছে, যদি কিউ থাকে তার মানে সেটা মাদ্রাস থেকে বেরিয়েছে, বা যদি ইউ থাকে তার মানে সেটা কানপুর থেকে ইস্যু হয়েছিল, এবং যদি এক্স থাকতো তার মানে বোঝা যেত যে সেটা দিল্লি থেকে ইস্যু হয়েছে। এটা হচ্ছে ইস্যুইং অথরিটি তাদেরকে একটা ডিনোট করার জন্য একটা সিস্টেম। যদিও 1954 সালে শুধুমাত্র এই এতগুলো আলাদা আলাদা জায়গা থেকে ইস্যুটা হয়েছিল, পরবর্তীকালে কিন্তু সব শুধুমাত্র বোম্বে থেকে হয়েছিল। ফলে সেগুলোকে আলাদা করে আর দেখার কোনো দরকার নেই, সব ক্ষেত্রে প্রিফিক্স আমরা এই পাবো। যাই হোক, এই যে প্রথম ইস্যুর নোটটাতে এটাতে বেশ কিছু ভুল রয়ে গিয়েছিল। যেমন ওই যে হিন্দি স্ক্রিপ্টটা, হিন্দিতে এখানে লেখা ছিল যে 1000 রুপয়া, তো ওটা তা অ্যাকচুয়ালি সিঙ্গুলার ফর্মে হয়ে গিয়েছিল, সেটা প্লুরাল ফর্মে 1000 রুপেই পরবর্তীকালে করা হয়েছিল বোম্বে এবং ক্যালকাটা ইস্যুতে। তো ওই যে ইস্যুগুলো যেগুলো প্রথম দিকে বেরিয়েছিল যেটাতে ভুল হিন্দি ছিল, সেই ইস্যুগুলোর দাম কিন্তু এই মুহূর্তে প্রচুর, কারণ এই ধরনের নোট এখন আর বাজারে প্রায় পাওয়াই যায় না। তার পিছনে একটা স্পেশাল কারণ আছে, সেটা আমরা শেষে বলবো যে কেন পাওয়া যায় না এবং কিভাবে পাওয়া যায়। তো সেই জন্য ভিডিওটা শেষ অবধি দেখবেন। তবে যে নোটগুলো পাওয়া যায় সেগুলো যদি মোটামুটি একটু ভালো কন্ডিশনে হয়, তাহলেও কিন্তু এই ক্ষেত্রে দাম হবে কত না 70-75 হাজার বা তারও বেশি। যেমন ধরুন যদি এর কানপুর ইস্যুর নোট থাকে, অর্থাৎ যদি এখানে সিরিয়াল নাম্বারের শুরুতে যদি একটা ইউ থাকে, তাহলে তার দাম কিন্তু আরও প্রচণ্ড বেশি হতে পারে। এরকম ইউ সিরিয়াল নাম্বার যুক্ত এবং ভুল হিন্দি যুক্ত যে সমস্ত নোট রয়েছে, সেগুলো যদি আমরা ইউজড কন্ডিশনেও পাই, মানে প্রায় ফেটে গেছে, হয়তো অনেক দাগ আছে আর নোংরা, সেরকম নোটের ক্ষেত্রেও তার দাম কত না 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকা পর্যন্ত হতে পারে। আমি একটা অকশন হাউসের দেখাচ্ছি লিস্টিং, যখন 1.5 থেকে 2 লাখ টাকা দাম আছে এরকম একটা ইউজ নোটের ক্ষেত্রে। এবং এগুলোরই যদি ইউএনসি বা একদম ঝাঁ চকচকে নোট পাওয়া যায়, তাহলে অবশ্যই তার দাম অনেক বেশি হবে, এটার বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, এর কিন্তু আবার কারেক্ট ভার্সনটাও বেরিয়েছিল, এবং সেটা মাত্র ক্যালকাটা এবং বোম্বে দুটো ইস্যু থেকে বেরিয়েছিল, এবং সেগুলোর দামও কিন্তু কিনা ওই 70,000-এর বেশি, যদি সেটা ভালো কন্ডিশনে থাকে তাহলে। এবং খারাপ কন্ডিশনের জন্য কিন্তু 50,000-এর বেশি হবে বা 30,000-এর বেশি তো আপনারা পাবেনই। তো এর পরবর্তীকালে এই ইস্যুর এই সব থেকে রেয়ারেস্ট নোটটা যেটা লঞ্চ হয়েছিল, সেটা কিন্তু এইচ.ভি.আর. আয়েঙ্গার সেই সময় ছিলেন গভর্নর, অর্থাৎ তার সই করা আছে নোটটাতে, এবং এগুলো কিন্তু শুধুমাত্র বোম্বে থেকে বেরিয়েছিল। এর ফলে এর যে প্রিফিক্স সেটা হচ্ছে এ এবং 00 এবং A01, এই দুটো মাত্র প্রিফিক্স নিয়ে বেরিয়েছিল,
এবং এই নোটগুলো হচ্ছে এই ধরনের নোট শুধু নয়, ভারতবর্ষের কারেন্সির হিস্ট্রিতে অন্যতম একটা রেয়ারেস্ট কারেন্সি বলা যেতে পারে। তার কারণ এইরকম একটা নোট, যেমন দেখুন আমি দেখাচ্ছি, ক্লাসিক্যাল নুমিসমেটিক গ্যালারির তরফ থেকে একটা অকশনে এটা লিস্টিং করা হয়েছিল কত না 7 থেকে 8 লক্ষ টাকায়। তার কারণ এটা খুবই রেয়ার নোট, কারণ এইচবিআর আইঙ্গারের আমলে খুব কম সংখ্যক নোট এরকম পাওয়া গিয়েছিল এবং তার মধ্যে খুবই নগণ্য কিছু, হয়তো হাতে গোনা 2-1 কালেক্টরের কাছে 2-1 পিস রয়েছে। সেরকম নোট যদি বাই চান্স আপনার কাছে কোনোভাবে যে কোনো কন্ডিশনে, সেটা যদি 2 টুকরো 4 টুকরো অবস্থাতেও পাওয়া যায়, তার দামও কিন্তু লক্ষাধিক হবে, এরকম একটা কন্ডিশন আর কি। ভালো কন্ডিশনে থাকলে তো কথাই নয়, এই মুহূর্তে 8-10 লাখ টাকা পর্যন্ত দাম হতে পারে এরকম একটা নোটের। তবে হ্যাঁ, এই ধরনের নোট কয়েন কোথায় নিয়ে গিয়ে একদম নিজে যাচাই করে বিক্রি করতে পারবেন এবং কোনো রকম প্রতারণার শিকার না হয়ে করতে পারবেন, সে নিয়ে একটা রিসেন্ট ভিডিও দিয়েছি। ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই একবার দেখে নেবেন। তো যেমনটা বলছিলাম যে এরপরে যে আরও দুটো নয় অ্যাকচুয়ালি 3টে ইস্যু এই সমস্ত নোটের বেরিয়েছিল। সেগুলো বেরিয়েছিল 1964 সালে পিসি ভট্টাচার্যের সাইন সহ, 1975 সালে বেরিয়েছিল আমাদের এনসি সেনগুপ্তের সাইন সহ, এবং 1977 সালে বেরিয়েছিল কার না কেআর পুরীর সাইন সহ। এই 3টে আবার সিগনেটারি সহ কিন্তু এই ধরনের নোট বেরিয়েছিল এবং সবগুলোই যদি মিনিমাম বললাম যেটা, যে ভালো কন্ডিশনে থাকলে 70,000-এর বেশি, এবং তুরন্ত যদি খারাপ কন্ডিশন হয় তাহলেও কিন্তু 25-30 হাজারের বেশি দাম হবে। ফলে যে কোনো ধরনের এরকম 1000 টাকার নোট যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই কি করবেন, খুব ভালো করে সেটা রাখবেন এবং 3 আর 70 কিন্তু যোগাযোগ করতে পারেন যে কোনো অকশন হাউসের সাথে, বা সোজা চলে আসতে পারেন যে কোনো ধরনের কোনো কয়েন এক্সিবিশন বা ফেস্টে। এক্ষেত্রে বলে রাখি যে এই নোটগুলো কিন্তু 1978 সালে ডিমনিটাইজ করা হয়, অর্থাৎ একবার হয়েছিল 1946-এ, দ্বিতীয়বার আবার হচ্ছে কখন না 1978 সালে। এর পিছনে একটা প্রেক্ষাপট রয়েছে। আমরা জানি যে এমার্জেন্সির সময়ে শেষে যে আমাদের ইলেকশন হয়, জেনারেল ইলেকশন, সেখানে কি হয় না কংগ্রেস অ্যাকচুয়ালি বা ইন্দিরা গান্ধী পরাজিত হন এবং আমাদের প্রথম জনতা পার্টি, এটা কিন্তু মানে ভারতীয় জনতা পার্টি নয়, জনতা পার্টি একটা অন্যান্য বিভিন্ন রকমের অ্যান্টি কংগ্রেস সে আমলের সেই সমস্ত পার্টির একটা সংগঠন ছিল, এবং সেই জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রথম নন কংগ্রেসি প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই। সেই মোরারজি দেশাইয়ের আমলে 1978 সালে কিন্তু কি হয় না এই সমস্ত হাই ডিনোমিনেশন সমস্ত নোট, যার মধ্যে ছিল 1000, 5000 এবং 10,000, একদম ঠিক শুনেছেন, সেই সময় কিন্তু 5000 এবং 10,000 টাকার নোটও ছিল। এই সমস্ত নোট নিয়েও কিন্তু আমরা একটা খুব শীঘ্রই ভিডিও বানাবো, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যেটা বলছিলাম 1978 সালে কিন্তু এই সমস্ত নোটগুলো ডিমনিটাইজ করা হয়। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে ডিমনিটাইজেশন তো আমরা কিছুদিন আগেই দেখেছি, তো তখনও যেটা হয়েছিল যে 1978 সালে ডিমনিটাইজেশন হওয়ার পরেও প্রায় 25% অফ দ্য টোটাল সার্কুলেটিং নোট সেই সময় তা কিন্তু ব্যাংকে ফিরে যায়নি। অর্থাৎ সেগুলো হয়তো বা ব্ল্যাক মানি ছিল বা কোনোভাবে সেগুলো আর ব্যাংকে ফিরে যায়নি। সেগুলোই মানে ওই যে 25% এরকম 1000, 5000, 10,000-এর নোট যেগুলো রয়ে গিয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি আর ব্যাংকে জমা হয়নি, তার মধ্যে থেকেই কিন্তু কিছু নোট এখন এই কালেক্টরদের হাতে আসছে। তার কারণ তাছাড়া যদি সব চলে যেত তাহলে সেগুলো সব আরবিআইয়ের কাছে ফেরত চলে যেত এবং আর কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল থাকতো না। সেই 25%-এর মধ্যে থেকেই যে সমস্ত নোট এখন চারদিকে আছে বা কারো বাড়িতে আছে বা কারো কালেক্টরের কাছে আছে, সেগুলো হচ্ছে সেই 25% নোটের মধ্যেই। এক্ষেত্রে একটা ইন্টারেস্টিং কথা ছোট্ট করে বলে রাখি যে এই সমস্ত নোট যেহেতু খুব হাই ভ্যালু ছিল, এবং সেই আমলটার কথা ভাবুন যে 1954, 64, 70s, এই টাইমে এত বড় লোক ছিল না যে সবার কাছেই 1000 টাকার, 5000 টাকা, 10,000 টাকার নোট থাকবে। ফলে খুবই বড় লোক ব্যক্তিরা, খুবই বিলিয়নারদের কাছে এই সমস্ত নোট থাকতো এবং এই সমস্ত নোটের কিন্তু জাল ভ্যারাইটিও ছিল। ফলে যখনই কেউ এই ধরনের নোট খরচ করতে চাইতেন তার আগে সেই ইস্যুইং কোনো ব্যাংকের কাছে গিয়ে সেটাকে ভেরিফাই করানো হতো এবং ভেরিফিকেশন একটা স্ট্যাম্প দেওয়া হতো, তারপরেই কিন্তু সেই নোটটা ব্যবহার করা হতো যে হ্যাঁ এটা সঠিক এবং জাল নয়, এবং তারপরে কিন্তু সেই নোটটা ব্যবহার করা হতো। এই জন্যই এই ধরনের নোটের পেছনে কিন্তু প্রচুর স্ট্যাম্প পাওয়া যুক্ত নোট কিন্তু আমরা দেখতে পাই, যেখানে অনেক রকমের স্ট্যাম্প দেওয়া রয়েছে। যাই হোক, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।